সবাইকে স্বাগত জানাচ্ছি ফরেক্সের উপর নির্মিত এই শিক্ষামূলক ভিডিও সিরিজটি দেখার জন্য। আপনারা যারা নিয়মিত আমার এই চ্যানেলটি দেখেন তারা জানেন যে আমরা ফরেক্স এবং স্টক মার্কেটের উপরে বিভিন্ন ধরনের শিক্ষামূলক ভিডিও বানিয়ে থাকি। আজকে আমরা 21 নম্বর ভিডিওটি বানাতে যাচ্ছি, যার টপিকটি হলো ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস। আপনারা জানেন যে টেকনিক্যাল অ্যানালাইসিসের পাশাপাশি ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস ট্রেড করার জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি অংশ। মূলত আমরা লাস্ট কয়েকটা ভিডিও টেকনিক্যাল অ্যানালাইসিস উপর তৈরি করেছিলাম এবং আমি চিন্তা করেছিলাম যে আজকের এই ভিডিওটি আমি ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস নিয়ে আলোচনা করব। যেহেতু দুটা একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত, সো বেটার হলো এই দুটাকে একসাথে আলোচনা করা। এবং আমরা ঠিক করেছিলাম, যারা আমার পূর্ববর্তী ভিডিওটি দেখেছেন, যে আমরা আমাদের এই কেস অ্যানালাইসিসের মাধ্যমে ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শেখার চেষ্টা করব। তার অংশ হিসাবে আমি আমার ফেসবুকে পোস্ট করেছিলাম একটি, যে পোস্টে আমি বলেছিলাম যে আমি আপনাদের কাছে কিছু প্রশ্ন করব, আপনারা সেটার অ্যান্সার দিবেন, ডিসকাশন করবেন এবং ওই ডিসকাশনের মাধ্যমে আমরা খুঁজে বের করার চেষ্টা করব যে মার্কেটে তার প্রভাব কি পড়েছিল, যে ফান্ডামেন্টাল নিউজটা রিলিজ হয়েছিল তার পরবর্তীতে মার্কেট কি সেন্টিমেন্ট প্রদর্শন করেছিল, সেটা অ্যানালাইসিস করলে আমাদের যেটা সুবিধা হবে, আমরা যদি আমাদের পূর্ববর্তী ঘটনাগুলো অ্যানালাইসিস করে বের করতে পারি যে এই নিউজের বা কোনো একটা স্পেসিফিক নিউজের ইফেক্ট মার্কেটের উপরে কিভাবে পড়ে, তাহলে ইন ফিউচারে যখন এই টাইপের কোনো নিউজ আমাদের সামনে আসবে তখন আমরা ঠিক মতো ব্যবস্থা গ্রহণ করতে পারবো। তার অংশ হিসাবেই আমরা যে প্রথম একটি উদাহরণ বলেছিলাম আপনাদেরকে, প্রশ্ন করেছিলাম, সেটি হলো যে 11 জুন 2018 সালে দক্ষিণ কোরিয়ার ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ কয়েন রেইল হ্যাক হয়েছিল। এই বিটকয়েনের দামের তখন কি হয়েছিল? তো স্বভাবতই তিন ধরনের জিনিস ঘটতে পারে। এক, দাম কমে গিয়েছিল, অথবা দাম অপরিবর্তিত ছিল, অথবা দাম বেড়ে গিয়েছিল। আমি আপনাদেরকে আমাদের ফেসবুক পেজে কমেন্ট করতে বলেছিলাম এবং আপনারা খুব স্পন্টেনিয়াসলি বিভিন্ন ধরনের অ্যান্সার দিয়েছেন। তিন ধরনের অ্যান্সারের পিছনে আপনারা বিভিন্ন ধরনের যুক্তি দেখিয়েছেন এবং যেটা গুড। আমি সেটাই চেয়েছিলাম, কারণ প্রাইস কিন্তু তিন ধরনের রিয়াকশনই দেখাতে পারতো। দাম অপরিবর্তিত থাকতে পারতো, দাম উপরেও যেতে পারতো, দাম নিচেও যেতে পারতো। এটা কোনো একদম 100% অ্যান্সার নাই যে এই নিউজটা প্রকাশ পাওয়ার পরে কোন দিকে যেতে পারতো। বাট আমরা এটাকে পয়েন্ট বাই পয়েন্ট এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব। তো ফার্স্টে আপনাদের রিয়াকশনগুলো একটু দেখে আসি। আপনাদের এক একজনের রিয়াকশন এক এক রকম ছিল, যা খুবই খুবই অনুপ্রেরণামূলক আমার জন্য, যাতে আমি বুঝতে পেরেছি যে আপনারা আমার এই পোস্টগুলো ফলো করছেন বা ভিডিওগুলো দেখছেন। তাতে আমার সুবিধা হয়েছে যে আপনাদের মেন্টালিটি অ্যাটলিস্ট আমি জানতে পারলাম যে আপনারা কে কোন স্টেজে রয়েছেন। তাহলে হবে ইন ফিউচার আমি যদি আমার টেকনিক্যাল অ্যানালাইসিসগুলো আপনাদের সাথে শেয়ার করি, তাহলে সেখানেও আমরা ডিসকাশন করতে পারবো ওপেনলি। আমি এখনই আমার সবকিছু শেয়ার করছি না, কারণ তাহলে দেখা যাবে যে যেহেতু আপনাদের আমি শিখাই নাই, না শিখাই যদি আমি আমার টেকনিক্যাল অ্যানালাইসিস বা আমার স্ট্র্যাটেজির কোনটা কোন সময় আমি কি করি বলি আপনাদেরকে, তাহলে আপনারা অন্যান্য ট্রেডারদের মতো কনফিউজড হয়ে যাবেন এবং আমাকে ব্লাইন্ডলি ফলো করা শুরু করবেন। এবং ব্লাইন্ডলি ফলো করলে যেটা হবে, আপনারা ডেফিনেটলি লসের সম্মুখীন হবেন। আপনাদেরকে আমি মাছ ধরা শেখাবো, শুধু মাছ দিব না। তার মানে আপনারা নিজেরাই মাছ ধরা শিখবেন, নিজেরাই ট্রেড করা শিখবেন এবং নিজেদের স্ট্র্যাটেজি নিজেরাই ডেভেলপ করবেন। তাহলে সুবিধা হবে যেটা, যে আপনারই আমাকে নতুন একটা স্ট্র্যাটেজি ডেভেলপ করে পাঠাবেন, দেখেন ভাই আমি এটা দিয়ে প্রফিট করছি, আপনার স্ট্র্যাটেজিকে একটু মডিফাই করে নিয়ে। সেই জিনিসটা যাতে আপনারা করতে পারেন, সেই জন্য এই চেষ্টা। তো আসেন, আপনাদের বিভিন্ন ধরনের রিপ্লাই এখানে আপনারা দেখতে পাচ্ছেন। আমি কয়েকটা এখানে স্ক্রিনশট দিয়েছি। তার মধ্যে কিছু কিছু স্ক্রিনশটে মানে কিছু কিছু কমেন্টে আপনারা বলছেন যে এটা মার্কেট গ্যাপ দিয়ে শুরু হয়েছিল, যারা আপনারা পাস হিস্টরি চার্টের মধ্যে দেখতে পারেন। আবার এক একজন এক এক ধরনের কমেন্ট করেছেন। যেমন ধরেন, রেজাউল ইসলাম ভাই কমেন্ট করেছেন যে $250 বিলিয়ন মার্কেটে একটা এক্সচেঞ্জে কিছু বিটকয়েন হ্যাক হলে মার্কেটে তেমন কোনো বড় মাপের ধস আসবে বলে মনে হয় না। উনি ওনার মতামত এখানে ব্যক্ত করেছেন। আপনারা যদি ইন ফিউচারে এরকম কোনো মতামত দেখেন বা আপনাদের যদি মনে হয় যে না, এটা আমি একটা কাউন্টার অ্যান্সার দিতে পারি, তাহলে আপনারা তার নিচে একটা কাউন্টার অ্যান্সার দিতে পারেন। তাহলে যেটা হবে যে আপনাদের আরো বেশি ইন্টারেক্টিভ হবে এবং আপনারা নিজেদের যুক্তিগুলো তুলে ধরতে পারবেন। আবার আরেকজন যেমন সাইফুল্লাহ রহমান ভাই আমাকে বলছেন বা কমেন্টে বলছেন যে আমার মনে হয় দাম বেড়ে গিয়েছিল, কারণ হ্যাক হওয়ার কারণে বিটকয়েনের ঘাটতি হয়েছিল এবং চাহিদা বেড়ে গিয়েছিল, তার বিনিময়ে দাম বৃদ্ধি হবে। তো এটাও একটা লজিক্যাল কারণ হতে পারে যে যখন আমার বিটকয়েনের উপরে আপনার এক্সচেঞ্জ হাউসের উপরে হ্যাক হয়েছে, তার মানে কি আপনার বিটকয়েনের সাপ্লাই কমে গেছে এবং সাপ্লাই কমে যাওয়া এবং ডিমান্ড বেড়ে যাওয়ার কারণে কিন্তু দামটা বেড়ে যেতে পারতো। তাহলে এটা একটা কারণ যে দাম বেড়ে যাওয়ার, এটা একটা কারণ দাম ঠিক থাকার। আবার অনেক কারণ রয়েছে যেগুলা করবে কি আপনার দামটাকে কমাই দিতে পারে। যেমন ধরেন, আমার মনে হয় দাম কমে গিয়েছিল, বাহার জোয়ারদার শোভন ভাই এখানে বলছেন যে আমার মনে হয় দাম কমে গিয়েছিল কারণ হ্যাক হওয়ার কারণে সবাই একটা আতঙ্কের মধ্যে ছিল
তাই অধিকাংশ ট্রেডার সেল করার চেষ্টা করছিল এবং কিছু ট্রেডার মার্কেট থেকে বের হয়ে গিয়েছিল। এই কারণে বিটকয়েনের দাম কিছুটা কমে গিয়েছিল। তাহলে দেখেন এক একজন এক এক ধরনের আপনার অ্যানালাইসিস দিচ্ছেন এবং প্রতিটা পিছনে আপনাদের কিন্তু নিশ্চয়ই লজিক আছে, কারণ আপনারা যখন কোনো চার্ট দেখছিলেন, সেখানে যখন কোনো নিউজ আসলো, তখন কিন্তু আপনারা এইভাবে চিন্তা করতেন, এক একজন এক একভাবে চিন্তা করতেন। আবার যেমন ধরেন অলোক দত্ত ভাই বলছে যদি মার্কেটে লং টাইমে ডাউন ট্রেন্ডে থাকে তাই উক্ত ঘটনার পর প্রাইস আরও নিচে যাবে, আর মার্কেট যদি লং টাইমে আপ ট্রেন্ডে থাকে তাহলে উক্ত ঘটনার পর প্রাইস কারেকশনে যাবে। তার মানে উনি প্রাইস অ্যাকশন নিয়ে এখানে বলার চেষ্টা করছেন, যদি কোনো আপার ট্রেন্ডে থাকে তাহলে যদি ওর নেগেটিভে কোনো খবর আসে তাহলে সেটা কিছুটা রিট্রেসমেন্টে আসবে, আর যদি সেটা লং টার্ম ডাউন ট্রেন্ডে থাকে তাহলে সেখানে যদি আমার নেগেটিভ নিউজ আসে তাহলে সেটাকে আরও নিচের দিকে ঠেলে দিবে। খুব খুব সুন্দর যুক্তি। সো এরকম অনেকেই ডিরেক্ট আপনারা বলেছেন দাম কমে গিয়েছিল, দাম কমে গিয়েছিল, ইভেনচুয়ালি দাম কমে গিয়েছিল পিছনে সবাই যুক্তি বেশি দেখিয়েছেন। তার পিছনে কারণ একটাই হতে পারে যে আপনারা যখন চার্টে গেছিলেন তখন দেখেছিলেন যে দাম কিছুটা হয়তো নিচে নেমে এসেছিল। কিন্তু আপনাদেরকে আমি এখন দেখাবো যে আমি যখন অ্যানালাইসিস করি বা ইন ফিউচারে আপনারা যখন অ্যানালাইসিস করবেন তখন কিভাবে আপনারা অ্যানালাইসিস করতে পারেন। সেটা করার আগে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, এখানে আমি যেটা করেছি বিটকয়েনের ডেইলি চার্ট ওপেন করেছি, যেখানে আপনারা দেখতে পাবেন যে এখানে দামটা কিভাবে রিয়াক্ট করছিল বিভিন্ন সময়ে সেখানে দেখানো হচ্ছে। সো ফার্স্টে আপনাকে যে অ্যানালিসিসটা করতে হবে যে নিউজটা নিয়ে আপনি গবেষণা করতে চাচ্ছেন সেই নিউজের মতো আগে কোনো নিউজ মার্কেটে এসেছিল কিনা এবং সেই নিউজের প্রেক্ষিতে মার্কেট কিভাবে রিয়াক্ট করেছিল সেই জিনিসটা আপনাকে প্রথমে জানতে হবে। যেহেতু আমরা এখানে বিটকয়েন এক্সচেঞ্জ হ্যাক নিয়ে আলোচনা করছি, যেমন ধর আমাদের টার্গেটের হলো কয়েন রেল সম্পর্কে জানা। এখন কয়েন রেলের আগেও আরো অনেক ধরনের এক্সচেঞ্জ হ্যাক হয়েছিল, তার মধ্যে দুটো ঘটনা আমি এখানে তুলে ধরতে চাই। একটা হলো নাইস হ্যাশ হলো একটা ওয়েবসাইট যেখানে আপনারা মাইনিং ওয়েবসাইট, অ্যাকচুয়ালি আপনারা যারা বিটকয়েন মাইন করেন তারা জানেন যেখান থেকে আপনি মাইনিং করে টাকা উপার্জন করতে পারেন। আরেকটা হলো বিটগ্রেল। তো এই যে নাইস হ্যাশ এবং বিটগ্রেল এক্সচেঞ্জে হ্যাকড হয়েছিল তার ইম্প্যাক্ট মার্কেটে কি হয়েছিল সেটা যদি আপনাদের জানা থাকে তাহলে কিন্তু আপনি কয়েন রেল বা তার পরবর্তীতে যে বিটহাম্প যে হ্যাকড হয়েছিল সেটার অ্যানালাইসিস করতে আপনাদের সুবিধা হবে। তাহলে এখানে দেখেন, এখানে আমি কিছু লিস্ট ডাউন করেছি বিটকয়েন এক্সচেঞ্জ হ্যাক ঘটনার। একটা হলো নাইস হ্যাশ। তো আপনাকে ফার্স্টে জানতে হবে এই নাইস হ্যাশ হ্যাকটা কখন হয়েছিল। আপনি যদি দেখেন আমাদের এই কয়েন রেল হ্যাক হয়েছিল, আমি আপনাদেরকে বলে দিয়েছি কয়েন রেল হ্যাক হয়েছিল এরকম একটা টাইমে 11 জুন 2018 সালে। আমি এটা নিয়ে আলোচনা করবো যে মার্কেটের রিয়াকশন কি হয়েছিল, বাট তার আগে আমি দেখি যে এই নাইস হ্যাশ এই যে একটা এক্সচেঞ্জ ওয়েবসাইট বা মাইনিং ওয়েবসাইট ছিল তারা যখন হ্যাকড হয়েছিল তখন মার্কেটের রিয়াকশন কি ছিল। দেখেন এখানে মার্কেট নেমে আসছিল, মার্কেটের উপর অনাস্থা ক্রিয়েট হয়েছিল একটা, এখানে একটা বিশাল ধরনের পিনবার ক্রিয়েট হয়েছিল, দাম অনেক দূর নিচে নেমে আসছিল, তারপরে কিছু রিকভার করে অর্ধেক পর্যন্ত উঠে এসেছিল। তার মানে কি যখন এরকম একটা এক্সচেঞ্জ হাউস হ্যাকড হয়েছিল মার্কেট তখন প্রচন্ড রিয়াক্ট করেছিল, প্রচন্ড রিয়াক্ট করে নিচের দিকে নেমে আসছিল। এর কারণ কি হতে পারে? এর কারণ হলো বিটকয়েন কিন্তু ম্যাচিউর টেকনোলজি, এটা হলো একটা নতুন একটা টেকনোলজি যেটা কেবল ইমার্জ হচ্ছে। যখন কোনো একটা ইনস্ট্রুমেন্ট নতুন মার্কেটে আসে এবং সেটা ইমার্জ হওয়া শুরু করে তখন তার উপরে মানুষের কনফিডেন্স কম থাকে। যেমন ধরেন এখন যদি আপনাকে কেউ $1000 দিতে চায় আর কেউ 1000 বিটকয়েন 1000 সমমূল্যে ডলার সমমূল্যে বিটকয়েন দিতে চায়, তাহলে কিন্তু আপনি $1000টাই বেছে নেবেন, কারণ আপনি জানেন যে ডলারটা একটা স্টেবল কারেন্সি। আপনি কিন্তু বিটকয়েনটাকে নেবেন না, কারণ বিটকয়েন হলো কেবল উঠছে, হয়তো বিটকয়েনের দাম হঠাৎ করে যে $1000 বিটকয়েন আপনাকে দেওয়া হলো সেটা হয়তো 2 দিন পরেই $5000 হয়ে যেতে পারে। আপনি জানেন যে এটা ভোলাটাইল একটা ইনস্ট্রুমেন্ট, বা ডলারের দাম এত তাড়াতাড়ি এটা বাড়বেও না, এটাও আপনি জানেন, তারপরে কিন্তু আপনি ডলারটাকে বেছে নেবেন। আমি এটা কমন পার্সপেক্টিভ থেকে বলছি যে কারণ আপনি জানেন যে বিটকয়েনটা ভোলাটাইল, এটা এত $1000 আছে এখন, এটা 2 দিন পরে $500 বা $5 হয়ে যেতে পারে। ওই কনফিডেন্টটা এখন মার্কেটে নাই যতটা কনফিডেন্ট আপনার ইউএস ডলারের উপরে আছে। তাহলে যখন কোনো কারেন্সি পেয়ারের কনফিডেন্স থাকে না তখন হয় কি মার্কেট যত বড়ই হোক না কেন এই সম্পর্কে যখন কোনো নেগেটিভ নিউজ বের হয় তখন সেখান থেকে মানুষজন বের হয়ে আসতে চায়, তারা মনে করে যে না আমার বিশাল বড় লস হতে পারে। তো দেখেন এখানে যখন ঘটনাটা এরকম একটা টাইমে যখন মার্কেটে এসেছিল তার আগে কিন্তু মার্কেটটা নিচের দিকে নেমে আসছিল। কারণ কি? কারণ মার্কেটটা অনেক উপরের দিকে উঠছিল, সে যখন মার্কেটটা রিটেস্ট করছিল সে কিন্তু অনেক জোরে মার্কেট রিটেস্ট করছিল, এবং ওই জোরে মার্কেটের রিটেস্টের সময় তখন কি একটা মেজর ব্যাড নিউজ আসলো যে কয়েনটা হ্যাকড হয়েছে, নাইস হ্যাশের এক্সচেঞ্জ হাউসটা হ্যাকড হয়েছে। তখন মার্কেট অনেক প্যানিক হয়ে গেছিল, প্যানিক হয়ে সেটা অনেক দূর নিচের পর্যন্ত নেমে আসছিল। তাহলে এখান থেকে আমি যে জিনিসটা পেলাম 1 নাম্বার, সেটা হলো যে এরকম সমসাময়িকে যে হ্যাকগুলো হয়েছিল সেই হ্যাকের কারণে মার্কেট নিচের দিকে নেমে আসছিল। তার কারণটা হলো মানুষের মধ্যে কনফিডেন্সের অভাব ছিল যে এই জিনিসটা টিকে থাকতে পারবে। যেমন বিটকয়েন নিয়ে অনেকের মধ্যেই এখন কনফিডেন্সের অভাব রয়েছে যে আসলেই কি ইন ফিউচারে আমাদের ফিউচার কারেন্সি হতে পারে, নাকি জাস্ট এটা একটা নামে মাত্র বিটকয়েন।
যেহেতু এখন এটা মার্কেটে এখনো ম্যাচিউরড হতে পারে নাই, এই জন্য এখন সবাই কনফিউজ, সবাই এখন এটা নিয়ে দ্বিধান্বিত। সো এই নিয়ে কোনো নেগেটিভ জিনিস যদি আমাদের মধ্যে আসে বা নেগেটিভ নিউজ যদি মেজর কোনো নেগেটিভ নিউজ আসলে সেটা মার্কেটে রিয়াক্ট করে। তো এখান থেকে আমরা এই শিক্ষাটাই পেলাম, প্রথম যে আপনার নাইস হ্যাশের যে হ্যাকটা হলো। এবার আসি সেকেন্ড, ব্রিড গ্রেইলে কি হয়েছিল। ব্রিড গ্রেইলের ক্ষেত্রেও কিন্তু দেখেন আপনার এইরকম একটা টাইমে আপনার মার্কেটে নিউজটা আসছিল এবং সে কিন্তু মার্কেটে কিছুটা নিচের দিকে নেমে আসছিল, তারপরে আবার রিকভার করে নিচের দিকে নেমে আসছিল। কিন্তু এইখানে যে রিয়াকশনটা হয়েছিল সেটা কিন্তু আরো বেশি হওয়া উচিত ছিল। কেন বেশি হওয়া উচিত ছিল? কারণ আপনি যদি দেখেন নাইস হ্যাশ, সেখানে $62 মিলিয়ন ক্ষতি হওয়ার সম্ভাবনা এস্টিমেট করা হয়েছিল, বাট বিটরেলি কিন্তু $195 মিলিয়ন হ্যাক্ট হয়েছিল বলে ওরা প্রেডিক্ট করেছিল। তারপরে কিন্তু মার্কেট যতটা না এই নাইস হ্যাশে রিয়াক্ট করেছিল, বিটগ্রেল কিন্তু সেভাবে রিয়াক্ট করে নাই, কিন্তু আপাত দৃষ্টিতে সে নিচের দিকে নেমে আসছিল কিছুদিন পরে। এর মানে হলো যে প্রথমবার যে মার্কেটে রিয়াকশনটা হয়েছিল সেটার তুলনায় সেকেন্ড যে রিয়াকশনটা হয়েছিল সেটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স রয়েছে। যদিও তার ইম্প্যাক্টটা বেশি, তারপরেও তার রিয়াকশন কিন্তু আগের মতো হয় নাই। কারণ মার্কেট এইখানে যে প্যানিক সিচুয়েশন ছিল, কারণ কি এই জায়গাটা আপনি চিন্তা করেন যখন প্রাইসটা এই জায়গাটাতে ছিল সবাই কিন্তু অনেক অনেক টেন্স ছিল, কারণ বিটকয়েনের দাম অনেক জোরে জোরে উপরের দিকে বাড়ছিল। সো যখন জোরে জোরে নামা শুরু হয়েছিল তখনকার যে প্যানিক সিচুয়েশন, আপনি যদি এই জায়গাটায় আসেন, এই জায়গার প্যানিক সিচুয়েশন কিন্তু ওই রকম না। ওই জায়গাটা কি হচ্ছিল, প্রাইস অনেক দূর নিচে নেমে আসছিল, তারপরে একটু একটু করে উপরের দিকে উঠছিল। তো উপরের দিকে যখন উঠছিল তখন যখন মেজর নিউজ আসলো তখন মানুষজন অতটা প্যানিক হয় না যতটা প্যানিক অনেক উপরের দিকে ছিল। তো এইখানের যে প্যানিক সিচুয়েশন এবং এইখানে যে প্যানিক সিচুয়েশন, এই প্যানিক সিচুয়েশনকে আমরা বলি মার্কেট সেন্টিমেন্ট। যদি আমি গ্রামাটিক্যালি বলি তাহলে মার্কেট সেন্টিমেন্ট এই জায়গাটা যেরকম ছিল ঠিক এই জায়গাটাতে সেরকম মার্কেট সেন্টিমেন্ট ছিল না। কারণ এই জায়গাটাতে আপনার আরো অনেক জটিল টার্ম আছে, আমি জটিল টার্মগুলোকে অ্যাভয়েড করে বলছি যে এইখানে মার্কেট যেই রিস্ক ফ্যাক্টরটা ছিল, যেখানে মার্কেট এই জায়গাটা যে রিস্ক ফ্যাক্টরের মধ্যে ছিল এইখানে তার রিস্ক ফ্যাক্টর অনেকটাই কম, কারণ মার্কেট অতটা টেন্স ছিল না। এবার আসি আমাদের ঘটনার ক্ষেত্রে। আমাদের ঘটনার ক্ষেত্রে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস দেখেন, আমাদের যেদিনকে মার্কেটে রিলিজ হলো যে কয়েন রেলের আপনার অ্যাকাউন্ট হ্যাক হয়েছে বা এক্সচেঞ্জ হাউস হ্যাক হয়েছে, তার আগেই কিন্তু মার্কেট উপর থেকে নিচের দিকে নেমে আসছিল। এর মানেটা হলো যে মার্কেটের নিউজ যে আমার নিউজ মার্কেটে আসার পরপরই বের হবে তা না, অনেক সময় তার ইম্প্যাক্ট আগে থেকেই পড়ে যেতে পারে। এখানে গ্যাপ দেখাচ্ছে এই কারণে, কারণ আমি যে প্ল্যাটফর্মটা ইউজ করছি সেটা হলো MT4 প্ল্যাটফর্ম। সো সেখানে আমার শনিবার এবং রবিবারের ট্রেড দেখায় না, এই জন্য এটা গ্যাপ দিচ্ছে। বাট আপনারা যারা বিটকয়েনের এক্সচেঞ্জ হাউসগুলো চার্ট দেখেন তাদের দেখবেন যে এখানে কন্টিনিউয়াসলি নিচের দিকে নেমে আসছিল। তো মার্কেটের নিউজ কিন্তু তখনও আসে নাই যে বিটকয়েন হ্যাকড হয়েছে, তারপরেও মানে এক্সচেঞ্জ হাউস হ্যাকড হয়েছে তার আগেই থেকে কিন্তু মার্কেটের দাম নিচের দিকে নেমে আসতেছিল। এর মানে হলো অনেক সময় মার্কেটের নিউজটা আপনার হাতে আসার আগেই, ব্লুমবার্গ, BBC, CNN আসার আগেই এটা মার্কেটে কিন্তু খবর হয়ে যায়। যাদের কাছে মনে করেন যে এক্সট্রা অর্ডিনারি সোর্স রয়েছে, এটাকে আপনারা তো কল্পনা করতে পারেন আমাদের বাংলাদেশের স্টক মার্কেটের মতো, যাদের কাছে মনে করেন মামার ইনফরমেশন থাকে যে আপনি আগে থেকে জানতে পারলেন যে কবে তারা ডিভিডেন্ড দিবে বা কখন তারা মার্কেটে একটা মেজর ফান্ডামেন্টাল চেঞ্জ আনতে যাচ্ছে, তখন কিন্তু আপনারা সেই অনুযায়ী কিছু ট্রেড বসান, যেটা আমরা অতি আদিকাল থেকে করে আসতেছি। সো সেরকম ঘটনা যারা বিটকয়েনে মনে করেন অনেক জটিল জটিল ইনফরমেশন তারা পেয়ে থাকে, যারা মনে করেন যে বড় বড় মার্কেট মেকার, তারা যখন যে ইনফরমেশনগুলো আগে থেকে পেয়ে থাকে তারা তার ডিসিশন অনুযায়ী আগে থেকে মার্কেটে রিয়াক্ট ঘটায় ফেলতে পারে। এই জন্য দেখা যায় যে ওই নিউজটা আমার মার্কেটে আসার পরেও ততটা ইফেক্ট হয় না যতটা ইফেক্ট হয়েছিল আমার উপরের দিকে যখন আমার বিটকয়েনের প্রাইস ছিল। তো এই জায়গাটাতে আপনি দেখেন যে প্রাইস কিন্তু নিচের দিকে ঘোরাঘুরি করছে, এখানে এসে বাধা পেয়েছে, আবার উপরে উঠে আবার এখানে এসে বাধা পেয়েছে। তার মানে কি এই জায়গাটায় যখন আপনার ওই নিউজ হ্যাকের ঘটনাটা প্রকাশ পেল তখন কিন্তু অলরেডি প্রাইসটা একটা বটমে পৌঁছে আছে, অর্থাৎ একটা সাপোর্টের মধ্যে পৌঁছে আছে। তাহলে এখানে এসে দুইটা ঘটনা ঘটতে পারতো, এক যদি মনে করেন সাপোর্ট থেকে একটা হিউজ রিয়াকশন করে উপরের দিকে উঠে যেতে পারতো, অথবা সাপোর্ট থেকে নিচের দিকে হিউজ রিয়াকশন করে নিচের দিকে নেমে যেতে পারতো যদি মার্কেটে তখন কনফিডেন্সের অভাব থাকতো। এখানে কি হয়েছে, এইভাবে কিন্তু তারা খুব বেশি রিয়াক্ট করে নাই, বরং তারা এখানে এসে ঘুরঘুর করা শুরু করেছে। এবং আরো ইম্পর্টেন্ট একটা নিউজ দেখেন, এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিট হাম্পে $30 মিলিয়ন যে হ্যাকড হয়েছিল সেই ঘটনাটা ঘটেছিল ঠিক তার পরবর্তী কিছুদিনের মধ্যেই। সেখানে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে প্রাইস কিন্তু নিচের দিকে নামা শুরু করেছিল, কিন্তু এই সাপোর্টটাকে ভেঙে নিচের দিকে যেতে পারে নাই। এখানে কিন্তু এই যে ঘটনাটা ঘটলো এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট ইন্ডিকেশন রয়েছে, যে ইন্ডিকেশনটা কিন্তু আপনারা যদি সেই সময় ধরতে পারতেন তাহলে কিন্তু বেশ ভালো আপনাদের একটা ট্রেড হওয়ার অপরচুনিটি থাকতো। সেটা হলো আপনারা দেখেন যে আমরা কিন্তু জানি এই দুটো ঘটনার আগে কিন্তু এই দুটো ঘটনা ঘটে গেছে এবং দুটো ঘটনারই আলটিমেট রেজাল্ট ছিল সেটা প্রাইস নিচের দিকে নেমে আসছে, কারণ মার্কেটে কনফিডেন্সের অভাব। এই নিউজটার ঘটনার ক্ষেত্রেও, অর্থাৎ যখন কয়েন রেল হ্যাক হলো তার আগেও কিন্তু মার্কেটটা নিচের দিকে নেমে আসছে। তার মানে পুরো এই ঘটনার মাত্র 4 নম্বর ঘটনা
পূর্ববর্তী 3টা ঘটনাতেই মার্কেট নিচের দিকে নেমে আসছিল এবং নিচে নেমে এসে সে যে জায়গায় বাধা পেয়েছে সে জায়গায় স্টপ হয়ে গিয়েছিল। কিন্তু 4 নম্বর ঘটনার ক্ষেত্রে দেখেন, যখন মার্কেটে এই খবরটা আসলো যে তাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়েছে বা এক্সচেঞ্জ আউট হ্যাক হয়েছে, মার্কেট কিন্তু এই জায়গাটা ছিল নিচের দিকে নেমে আসছিল, তারপরে এখানে বাধা পেয়ে আবার আস্তে করে উপরের দিকে উঠে আসছে। মনে করেন যে আপনারা এই বারের আগে পর্যন্ত জানেন না, তার মানে হলো যে মার্কেটটা আগের 2টার মধ্যে তো রিয়াক্ট করেই নাই, বরং আস্তে আস্তে সে উপরের দিকে উঠে আসছিল। এই ঘটনাটার সাথে আপনার যদি টেকনিক্যাল ইন্ডিকেটারে আমি একটা ভিডিও বানিয়েছিলাম যে হিডেন ডাইভারজেন্স বা ডাইভারজেন্স নিয়ে, সেই ভিডিওটা দেখেন, যে টেকনিক্যাল অ্যানালাইসিসের সময় বলেছিলাম যে যদি মার্কেট এক ধরনের প্রাইস রিয়াকশন দেখায়, মানে অর্থাৎ প্রাইস অ্যাকশন যদি এক রকমের হয় আর টেকনিক্যাল ইন্ডিকেটর যদি আরেক রকমের ইন্ডিকেশন দেয়, যেমন ধরেন মার্কেট এখানে দেখাচ্ছে যে নিচের দিকে নেমে আসছিল, বাট আপনার ইন্ডিকেটর যদি দেখেন যে সেটা নিচের দিকে নেমে আসে নাই, তার মানে হলো সেখানে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। এখানেও কিন্তু আপনার একটা ফান্ডামেন্টাল ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। কি ফান্ডামেন্টাল ডাইভারজেন্স? মার্কেট বলছে আমার অ্যাকাউন্ট হ্যাকড হয়েছে, এক্সচেঞ্জ আউট হ্যাকড হয়েছে, তারপরও মার্কেট কিন্তু রিয়াক্ট করে নিচের দিকে নামে নাই, বরং সে কি করছে, কনসলিডেশন পিরিয়ডের মধ্যে যাচ্ছে। এর মানে হলো তারা সত্যি অ্যাকুমুলেট করছে। তাহলে এখানে 2 ধরনের ঘটনা ঘটতে পারে। এক হলো সে হয়তো ভেঙে এই রিয়াকশন দেখাতে পারে, সেই রিয়াকশনটা 2টা রিয়াকশন হতে পারে, পজিটিভ রিয়াকশন হতে পারে, নেগেটিভ রিয়াকশন হতে পারে। কিন্তু আমরা যখন জানি যে প্রাইস নিচের দিকে নেমে আসছে এবং যখন যে ঘটনাগুলো ঘটেছিল সেটাও মার্কেটকে নিচের দিকে নামানোর জন্যই চেষ্টা করবে, কারণ সেগুলো নেগেটিভ নিউজ। বাট তারপর যখন মার্কেট নিচের দিকে নামছে না, তার মানে কি মার্কেটের প্রাইস অ্যাকশনের সাথে আপনার মার্কেটে ঘটনা একটা ডাইভারজেন্স রয়েছে। ঘটনা ডাইভারজেন্স হলো আপনাকে নিচের দিকে ড্রাইভ করার চেষ্টা করছে, আপনাকে সাউথে ঠেলে দেওয়ার চেষ্টা করতেছে, কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেট সাউথে যাচ্ছে না। তার মানে হলো আপনার এখানে ডাইভারজেন্স ক্রিয়েট হয়েছে। এটা হলো আপনার ফান্ডামেন্টাল ডাইভারজেন্স। তো ফান্ডামেন্টাল ডাইভারজেন্স মানে হলো এই জায়গাতে আপনি বুঝতে পারছেন যে নিচের দিকে না নেমে যখন এখানে ঘোরাঘুরি করছে, তার মানে মার্কেটে হবে কি, বায়ারদের মধ্যে একটা কনফিডেন্স চলে আসবে যে এত নেগেটিভ নিউজ হওয়ার পরেও যেহেতু এটা নিচে যাচ্ছে না, তার মানে হলো এই যে সাপোর্টটা আমি এখানে দেখেন একটা লাইন টেনেছি, যেখানে এসে এখানে প্রাইস রিয়াক্ট করেছিল, এখানে রিয়াক্ট করেছিল, এখানে রিয়াক্ট করেছিল, এখন প্রাইসটা এখানে ঘোরাঘুরি করছে। আমি এই ঘটনা পরবর্তী সিচুয়েশন যেহেতু আলোচনা করছি, তার মানে কি আপনার যারা বায়ার রয়েছে তারা মনের মধ্যে একটা কনফিডেন্স পেল যে এত ঘটনা ঘটার পরেও যখন প্রাইস নিচের দিকে যাচ্ছে না, তার মানে কি এটা একটা স্ট্রং সাপোর্ট হিসাবে আমার জন্য কাজ করছে। এখন দেখেন, যারা এই জায়গাগুলোতে ট্র্যাপ হয়েছিল, উপরের দিকে যারা মনে করেন বাই করেছিল, এরকম আপনারা অনেক ট্রেডার আছেন যারা মনে করেন বিটকয়েন যখন উপরের দিকে উঠছিল তখন এই জায়গাটা বাই করে বসে আছেন, বা এই জায়গাটা বাই করে বসে আছেন এটাকে রিটেস্ট মনে করে। তাহলে যখন দেখেন এখানে মার্কেট নিচের দিকে নেমে আসছিল ডাউন ট্রেন্ডে, এবং এই জায়গায় যারা আছেন সে সময় আপনারা মনে করবেন কি, যে এত নেগেটিভ ঘটনাও যখন আপনাকে নিচের দিকে নামাতে পারে নাই, তার মানে হলো এটা এখন কিছুটা উপরে উঠতে পারে, বা এটা আপনার একটা বটম লাইন হিসেবে কাজ করতে পারে। তাহলে এরকম একটা জায়গায় যখন আপনার ডাইভারজেন্স ক্রিয়েট হলো ফান্ডামেন্টাল নিউজের উপর ভিত্তি করে, তখন কিন্তু অনেক ট্রেডার এখান থেকে বাই নিয়েছেন এই কারণে যে তারা মনে করেছেন যে এখান থেকে বাই নিয়ে আমি লস রিকভারি করব। আপনারা যারা বিটকয়েন ট্রেড করে থাকেন তারা জানেন যে আপনারা অনেকদিন ধরে বিটকয়েন ধরে রাখার ট্রাই করেন, যাতে বিটকয়েনের দাম যখন একটু উপরে উঠে আসবে আপনারা লাভ করতে পারেন। তাহলে এই জায়গায় যারা এক নম্বর যারা বাই প্রেশারটা আসলো কোত্থেকে, এই যে বাই প্রেশারটা আসছিল সেই সমস্ত বাই থেকে যারা এতদিন ধরে হোল্ড করে বসেছিল, তারা চেষ্টা করছে যে আচ্ছা যেহেতু এটা একটা স্ট্রং সাপোর্ট, এখান থেকে আমি কিছু বাই করে আমি আমার লসটাকে মিনিমাইজ করে ফেলবো বা পজিশন সাইজিং করে ফেলবো যখন এটা উপরের দিকে আসবে। এই জন্য দেখেন তার পরবর্তীতে কিছুটা বাই উপরের দিকে চলে আসছিল। তো মার্কেট যখন এরকম বাই মোমেন্টামে চলে আসলো, যারা মনে করেন যে আগের ট্রেডগুলো নেন নাই, তারা কিন্তু এখান থেকে ট্রেড নিয়ে কিছুটা প্রফিট করতে পারতেন, ছোট অ্যামাউন্ট হলে এখান থেকে প্রফিট করতে পারতেন, কিংবা ব্রেক ইভেনে বের হয়ে যেতে পারতেন যদি সেটা আবার মার্কেট নিচের দিকে বের হয়ে আসে। এখন দেখেন মার্কেট উপরের দিকে উঠলো, ওঠার পরে করলো কি, সে আবার কিন্তু মার্কেট নিচের দিকে নেমে এসে এই সাপোর্টে বাধা পেল। এখন যখন উপরের দিকে ওঠার চেষ্টা করলো বায়ারদের প্রেশারের থেকে, কিন্তু সেলাররা তখন এতটাই স্ট্রং ছিল যে আবার সে হলো কি সাপোর্টে মার্কেটে টেনে নিয়ে আসলো। এবং তার পরবর্তী ঘটনাগুলো যদি আপনি দেখেন এখান থেকে, যে মার্কেট আমি একটু চারটাকে বড় করে নিলাম যাতে আপনার বুঝতে সুবিধা হয়। আমি কিন্তু ওই চারটাই এই যে এদিনকে আমার এই ঘটনাটা ঘটেছিল, কি হয়েছিল, এই ঘটনা ঘটার পরে এখানে আমাদের সেকেন্ড হ্যাকড হয়েছিল, সেকেন্ড হ্যাকটা যখন নিচের দিকে নামতে পারলো না, নিচের দিকে ফলস ব্রেক দিয়ে যখন উপরের দিকে উঠে আসলো, তখন অনেক বায়াররা কনফিডেন্স পেয়ে উপরের দিকে ট্রেড নেওয়া শুরু করলো, মানে বাই মোমেন্টামে ট্রেড নেওয়া শুরু করলো। কিন্তু তারপর দেখা গেলো যে না, এটা তো এখানে সাস্টেন করতে পারলোই না, বরং এটা আবার নিচের দিকে সেই সাপোর্ট পর্যন্ত চলে আসলো। তাহলে এখান থেকে আপনি কি ইন্ডিকেশন পেলেন, মার্কেট কি সেন্টিমেন্ট দেখাচ্ছে? মার্কেট এই সেন্টিমেন্ট দেখাচ্ছে যে নিচে যখন আমি নামলাম না, আমি উপরে উঠতে পারলাম না। যেমন ধরেন এই ঘটনাতে আপনি নিচে নামতে পারেন নাই, যেহেতু এটা একটা স্ট্রং সাপোর্ট, তার মানে এই যে জায়গাটা আপনি স্ট্রং সাপোর্ট, নিচে নামতে পারেন নাই। এবং 2 নম্বর হলো সামনের দিকে উঠাতে পারে, নিচের দিকে নামতে পারে, অথবা কনসলিডেট করতে পারে।
নামতে পারলো না, মেজর নিউজ আসার কারণে, নেগেটিভ আসার কারণে উপরে ওঠার চেষ্টা করলো, কিন্তু তারপর নিচের দিকে নামতে পারলো না। তার মানে কি, তার বাই প্রেশারটাও নাই। এই জায়গাতে আপনি মোটামুটি কনফিডেন্ট হয়ে গেলেন যে এখানে আপনার এমন একটা সিচুয়েশন যেখানে আপনি নিচেও নামতে পারছেন না, উপরে নামতে পারছেন না। এর মানে কি? এর মানে হলো সে এখন শক্তি সঞ্জীবিত করছে, যে কোনো একদিকে সে ব্রেকআউট করবে। এটাই হলো সেই সমস্ত মোমেন্ট, যে মোমেন্টে আপনার ব্রেকআউট রেটগুলো ঘটে, যখন আপনার মার্কেট অ্যাকুমুলেট করতে থাকে, মার্কেট উপরেও যেতে পারে না, নিচেও যেতে পারে না। তার পরবর্তী ঘটনাগুলো দেখেন, উপরে ওঠার চেষ্টা করলো, পারলো না, আবার নিচে নেমে আসলো। আপনারা এটা দেখেন যে খুব সুন্দর একটা আপনার ট্রায়াঙ্গেল প্যাটার্ন ক্রিয়েট করলো। তার মানে এখানে আপনার একটা ওয়েজ মতো সৃষ্টি হলো, দেখেন প্রাইস উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, উপরে যাচ্ছে, নিচে যাচ্ছে, যেতে পারছে না, এবং নিচে এই সাপোর্টটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে, এবং এই ট্রেন্ড লাইনটা তখন স্ট্রং ট্রেন্ড লাইন হিসেবে কাজ করছে। এখন যে কোনো একদিকে যদি ব্রেকআপ হয় এই ঘটনার ক্ষেত্রে, তাহলে হবে কি, স্ট্রং ভাবে সে ব্রেকআপ করবে। তার মানে এই জায়গাটাতে, এই যে মোমেন্টটাতে আপনি কিন্তু একটা ব্রেকআপ এক্সপেক্ট করতে পারেন। কোন দিকে ব্রেকআউটটা এক্সপেক্ট করবেন তাও কিন্তু আপনি অনেকটা ধরতে পারেন মার্কেটের সেন্টিমেন্ট থেকে। কিভাবে? যে মার্কেটে বায়ার যে প্রেশারটা ছিল তার চেয়ে সেলের প্রেশারটা বেশি, কারণ দ্বিতীয়বার যখন আবার বাই অপরচুনিটি আসলো তখন কিন্তু বাইটা আগের বায়ের মতো যেতে পারে নাই, তার আগেই সেটা ব্যাক করে সেলাররা নিচে নামায় নিয়ে আসছিল। তার পরবর্তীতে বায়ার তার কোনো চান্সই পায় না, সেলারাই ওখানে ডোমিনেট করছিল যাতে উঠতে না পারে। তাহলে এই যে একটা টেকনিক্যালি আপনার প্যাটার্ন ক্রিয়েট হলো, ওয়েজ প্যাটার্ন বলেন এটাকে, বা ট্রায়াঙ্গেল প্যাটার্ন বলেন, ঠিক আছে? তার মানে এই টেকনিক্যাল ইন্ডিকেশন আপনাকে দিল যে মার্কেটের বায়ারের থেকে সেলারের কন্ট্রোল বেশি, এটা একটা ইন্ডিকেশন। সেকেন্ড একটা ইন্ডিকেশন, আপনি যদি পূর্ববর্তী মার্কেটটা দেখেন, উপর দিক থেকে কিন্তু সে নিচের দিকে নেমে আসছিল। তার মানে কি, আমি যদি মার্কেটটাকে অ্যানালাইসিস করি তাহলে ডেফিনেটলি এটা তখন ডাউন ট্রেন্ডে ছিল। ডাউন ট্রেন্ড থেকে সে আস্তে 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 এখানে অ্যাকুমিলেট করছে। সাধারণত স্ট্রং ডাউন ট্রেন্ডে পড়ে যখন এরকম ট্রায়াঙ্গেল ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট হয়, এটা নিচের দিকে ব্রেকআউট করার সম্ভাবনাই বেশি থাকে। তাহলে এখানে দেখেন ঠিক এই ঘটনাই ঘটেছিল, নিচের দিকেই সে ব্রেকআউট করে গেছিল। আমরা কিন্তু যখন এই ঘটনাগুলো ঘটছে, আমি কিন্তু জানি না যে এই জায়গাটা কি ঘটতে যাচ্ছে। মনে করেন এরকম একটা সিচুয়েশনে আপনি আছেন, তখন আপনি কি ধরে নেবেন? আপনি ধরে নিচ্ছেন যে এটা তো একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছেই, বাট এই সাপোর্টটাকে রিয়াক্ট করে উপরে উঠতে পারছে না। আর দুই নম্বর হলো, মার্কেটে কিছু মেজর নেগেটিভ নিউজ আসছিল যেটা ফান্ডামেন্টালি নিচের দিকে ঠেলে দিতে পারতো, বাট সেটা রিয়াকশন কিন্তু খুব একটা হয় নাই। সেই রিয়াকশনটা যেহেতু এখানে হয় নাই, মানে বায়ের দিকেও রিয়াকশন হয় নাই, সেলের দিকেও রিয়াকশন হয় নাই, তার মানে কি, রিয়াকশনটা তখনও সঞ্জীবিত হয়ে বসে আছে, সেটা ঘটতে পারে। সেটা ঘটার কারণটাই হলো আপনার সেখানে তখন ব্রেকআউট রেট করতে পারে। তাহলে ব্রেকআউট রেটটা দুই দিকে ঘটতে পারে, আপনি তো কনফার্ম না উপরের দিকে যাবে না নিচের দিকে যাবে। তাহলে আপনাকে বের করতে হবে উপরের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি নাকি নিচের দিকে যাওয়ার সম্ভাবনা বেশি। আপনি একটু অ্যানালিসিস করে দেখলেন যে যেহেতু এটা মেজর ডাউন ট্রেন্ডে ছিল, এবং আপনি এখানে দেখতে পাচ্ছেন বায়ারের থেকে সেলারদের স্ট্রং শক্তি বেশি এখানে, তার মানে হলো এটা ভাঙার সম্ভাবনা বেশি হলো নিচের দিকে। এবং আলটিমেটলি বিটকয়েনটা খুব টেকনিক্যালি, খুব ভালোভাবে টেকনিক্যাল অ্যানালাইসিস ফলো করেই, ঠিক টাচ করেই, ট্রেন্ড লাইনটা দেখেন খুব সুন্দর, ট্রেন্ড লাইন টাচ করে নিচের দিকে নেমে আসছিল। তাহলে আমরা এখান থেকে যে জিনিসটা বুঝতে পারলাম যে ফান্ডামেন্টাল নিউজ, এখানে আমি কিছু মেজর পয়েন্ট আপনাদের জন্য পয়েন্ট আউট করে রেখেছি, যে মার্কেটের নিউজ আগে চলে আসতে পারে এবং তার প্রভাব আগে পড়ে যেতে পারে। এই পয়েন্টটা আমি বুঝাইছিলাম আপনাকে এইখানে। যেমন ধরেন যে আমাদের নিউজটা কিন্তু মার্কেটে এসেছিল এই জায়গাটায়, তার আগে কিন্তু মার্কেট উপর থেকে নিচে নেমে আসছিল, গ্যাপ দিয়ে শুরু হয়েছিল, বা আপনি যদি কন্টিনিউয়াস চার্ট দেখেন দেখবেন যে এটা নিচের দিকে নেমে আসছিল। তার আরও একটা এক্সাম্পল এটাও হতে পারে যে মার্কেটে যখন এই যে নিউজটা আসছিল তার আগে কিন্তু বড় বড় মার্কেট মেকাররা হয়তো নিউজটা এরকম একটা জায়গাতে পেয়ে গেছিল, এই জন্য প্রাইসটা তখন আগে থেকে নিচে নেমে আসছিল। এবং যখন এটা মার্কেটে ফ্ল্যাশ হলো তখন রিটেল ট্রেডার যারা আছে বা ইন্টারমিডিয়েট লেভেলের ট্রেডারও যারা আছে তারাও নিচের দিকে এটাকে নামায় নিয়ে আসছিল, তারা প্যানিক সিচুয়েশনের কারণে। তাহলে মার্কেটে নিউজটা যে সবসময় একদম এক্স্যাক্টলি যে সময় আমাদের হাতে আসলো সেটাই যে একদম এক্স্যাক্ট পয়েন্টে সবাই পাচ্ছে তা না। যারা যারা বড় বড় মার্কেটে বড় বড় ফিশ বা বড় বড় মার্কেট মেকার, তাদের কাছে কিন্তু নিউজটা অনেক সময় আগে চলে আসতে পারে। এবং আপনারা যদি দেখেন যে নিউজটা যখন আসলো তার আগেই অনেক প্রভাব পড়ে গেছে, তার মানে হলো এই মার্কেটে অলরেডি নিউজটা তার ইফেক্ট ফেলে দিয়েছে। যখন এই মার্কেটে ইফেক্ট ফেলে দেয় তখন কিন্তু মার্জিন মার্কেটে নিউজটা আসলে ইফেক্টটা অতটা ইফেক্টিভ হয় না, মানে নিউজের ইফেক্টটা অত বেশি দেখা যায় না। সেকেন্ড, মার্কেট তার প্রভাব পুঞ্জীবিত বা অ্যাকুমুলেশন করে রাখতে পারে। যেমন ধরেন আমি আগের স্লাইডেই বললাম যে এখানে এসে সে মার্কেট রিয়াক্ট করতে পারলো না, সাপোর্টে বাধা পেয়ে উপরের দিকে উঠে সেটাও করতে পারলো না, কিন্তু এখানে আস্তে আস্তে সে শক্তি সঞ্চয় করছিল। যেমন ঘূর্ণিঝড় আসার আগে আস্তে আস্তে পরিবেশ থমথম হয়ে আসে, এখানেও কিন্তু মার্কেটে ভোলাটাইলিটি অনেক কমে গেছিল, লিকুইডিটি অনেক কমে গেছিল, এবং সেখানে দেখা যাচ্ছিল মার্কেটে কিছুই করার ছিল না, উপরেও যাচ্ছেন নিচেও যাচ্ছেন, তার মানে একটা থমথমে অবস্থা বিরাজ করছে, এখানে আপনার অনেক শক্তি সঞ্জীবিত হয়ে আছে। এর ইন্ডিকেশন হলো, এটা একটা ইন্ডিকেশন হলো এখন ব্রেকআউট ট্রেড ঘটবে।
যখন আমরা ব্রেকআউট ট্রেড নিয়ে আলোচনা করবো তখন এই জিনিস নিয়ে আরো বেশি আলোচনা করব। 3 নম্বর হলো মার্কেট ফাঁদে ফেলার সব ধরনের চেষ্টা করবে। তার এক্সাম্পল কি? তার এক্সাম্পল দেখেন, মার্কেট যখন এভাবে নিচের দিকে রিয়াক্ট করলো না, তখন কিন্তু বায়াররা মনে করলো যে হ্যাঁ আমি এখন তাহলে বাই ট্রেড নিতে পারি। তখন সে এখানে বাই ট্রেড নিয়ে উপরের দিকে নিয়ে গেল মার্কেটটাকে, কিন্তু তারপর মার্কেট আবার সাঁই করে নিচের দিকে নেমে আসলো। তার মানে এখানেও যারা বুল ট্র্যাপ, এখানে একটা বুল ট্র্যাপ হতে পারে যে তারা মনে করেছিল দামটা উপরের দিকে উঠে আসবে, সাপোর্টে বাঁধাবে, বাট সাপোর্টে বাঁধাবে আবার নিচের দিকে চলে আসছে। তার মানে এখানে আবার সেই বুলিশ আরেকটা ট্র্যাপ ক্রিয়েট হয়েছিল, মানে বুল ট্র্যাপ ক্রিয়েট হয়েছিল। আবার এখানে দেখেন, এখানে কিন্তু একটা বিয়ার ট্র্যাপও ক্রিয়েট করেছিল। যখন আপনার এরকম একটা নিউজ আসলো, নেগেটিভ নিউজ আসলো, একটা বড় একটা বেয়ারিশ ক্যান্ডেলের পরে সে যখন ব্রেকআউট করলো এই জায়গায় কিন্তু ফলস ব্রেকআউট হয়েছিল। কেন ফলস ব্রেকআউট হয়েছিল? কারণ মার্কেটে অনেক মনে করেছিল যে যেহেতু নেগেটিভ নিউজ আসে এটা নিচের দিকে নেমে যেতে পারে, তারা হয়তো সেল ট্রেড নিয়েছিল, বাট মার্কেট তৎক্ষণাৎ রিয়াক্ট করে উপরের দিকে উঠে গিয়ে অনেক দূর পর্যন্ত উপরে উঠে গেল। তাহলে এখানে যারা সেল ট্রেড নিয়েছিল তারা কিন্তু ততক্ষণের জন্য বেয়ারিশ ট্র্যাপের মধ্যে পড়ে বসে থাকলো। তাহলে এরকম একটা ঘটনা হতে পারে। মার্কেট আপনাকে ফাঁদে ফেলার জন্য সব ধরনের চেষ্টা করবে এবং কোনো কোনো প্রভাব একদম স্বাভাবিকভাবে ঘটবে। এখন একটা জিনিস খেয়াল করে দেখেন, এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। সবসময় যদি মার্কেট এভাবে ঘোরায় পেঁচায় সিদ্ধান্ত নেয়, তাহলে কিন্তু আপনার মার্কেট আপনার মাথার উপরে ম্যানিপুলেট করতে পারবে না। কোনো কোনো সময় দেখবেন, যেমন ধরেন যে এই জিনিসটা আপনারা বারবার ট্রাই করবেন। আপনারা যারা ফরেক্স ট্রেড করেন তারা জানেন যে নন ফার্ম পেরোল বলে আমাদের প্রথম শুক্রবারে প্রতি মাসে একটা মেজর নিউজ বের হয়। ওখানে খেয়াল করে দেখবেন যে মাঝে মাঝে এনএফপি রিয়াকশন কিন্তু একদম মার্কেটে যে নিউজ যে মোমেন্টে বেরোলো ঠিক ওই নিউজের উপর ভিত্তি করে রিয়াকশনটা হয়। তখন আপনি মনে করতে পারেন যে হ্যাঁ এই তো আমার এনএফপি নিউজের ফর্মুলা আমি ধরে ফেলেছি। মানে মার্কেটে অনেক সময় ঠিক যে নিউজটা, ওই নিউজের ইফেক্ট আপনাকে দিবে। কারণ হলো সে আপনাকে দেখাবে যে হ্যাঁ নিউজের এরকম একটা ইফেক্ট রয়েছে, ফান্ডামেন্টাল নিউজের এরকম একটা ইফেক্ট রয়েছে। তখন মার্কেট আপনাকে সেন্টিমেন্টে এইভাবে গ্রো করালো যে মার্কেটে মেজর নিউজ যখন আসে তখন মার্কেটটা ঠিক একইভাবে রিয়াক্ট করে। কিন্তু দেখা গেল পরবর্তী এনএফপিতে সেম ঘটনাই ঘটলো, আপনার এক্সপেকটেশনের থেকে জব নাম্বার কম আসলো, ইউএস ডলার আপনার নেগেটিভে আসলো, মানে আপনার ইউএস ডলারে যে আপনার ফরেক্স ফ্যাক্টরিতে দেখায় যে লাল রঙের ইউএস ডলার, সো ওখানে আপনার নেগেটিভ নিউজ ইউএস ডলার আসলো। তারপরে দেখা গেল মার্কেট নিচে তো নামলো না, উল্টা রিয়াক্ট করে কিছু দূর পিন মার্কেট করে উপরের দিকে উঠে গেল। মার্কেটের রিয়াকশনটা এইভাবে হলো। তাহলে এইখানে ব্যাপারটা যেটা হলো যে প্রত্যেকবার কিন্তু সে বলবে না যে আমি এখন খুব ঘুরায় পেঁচায় অ্যানালিসিস করছি। মাঝে মাঝে সে একদম ডিরেক্ট অ্যানালিসিস দেখাবে, ধাম 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 করে পড়ে যাবে। সো যে মার্কেটে যে কোনো প্রভাব একদম স্বাভাবিকভাবে পড়বে না তা না, কোনো কোনো ক্ষেত্রে স্বাভাবিকভাবে ঘটবে। ইভেন আপনার স্বাভাবিকভাবে পড়ার ঘটনা যখন দেখবেন যে বেশি পরিমাণে ঘটছে, তখন আপনি ধরে নিতে পারেন যে ইন ফিউচারে আপনার মেন্টালিটি নিয়ে আপনার সেন্টিমেন্টে এক ধরনের খেলা হতে পারে। এটাও কিন্তু এক ধরনের ইন্ডিকেশন যে বারবার যদি আপনার মার্কেট ফলো করে, তার মানে ইন ফিউচারে কোনো এক সময় মার্কেট বিশাল একটা ম্যানিপুলেট করবে। কারণ ওই সময় যাদের লস হচ্ছে, মানে যাদের মার্কেট ম্যানিপুলেশন করতে পারছে না, তারা কিন্তু কোনো না কোনো সময় আপনার সেন্টিমেন্টের সাথে ম্যানিপুলেট করবে। তাহলে এই 4টা জিনিস মাথায় রাখবেন। তো এখন আমরা ফিরে আসি যে বিটকয়েনে আপনাদের যে কোশ্চেনটা দিয়েছিল তার অ্যান্সারটা কি হতে পারে। এর অ্যান্সারটা আপনার বিভিন্ন জন বিভিন্নভাবে দিয়েছেন এবং 3 ধরনের অ্যান্সারই কারেক্ট হতে পারে, কিন্তু সেটা ডিপেন্ড করবে ওই সময়ে তার সিচুয়েশনটা কি। তাহলে আপনারা যারা বলেছেন দাম কমে গিয়েছিল, ঠিক দাম কমে গিয়েছিল, কারণ যখন এই নিউজটা মার্কেটে এসেছিল তার আগে থেকে দামটা কমে গিয়েছিল, বাট নিউজের পরে কিন্তু দামটা ওইভাবে কমে নেয়। নিউজের পরে কিন্তু দামটা অপরিবর্তিত ছিল। আপনি দেখেন এই সাপোর্টে বাধা পেয়ে কিন্তু সেখানে ঘোরাঘুরি করছিল, বরং তার কিছুদিন পরে দাম কিন্তু বেড়ে গিয়েছিল। সো যারা এই 3 নম্বর অ্যান্সারও দিয়েছেন যে দাম বেড়ে গিয়েছিল, তারাও ঠিক, মানে চার্ট দেখে ঠিক, অ্যানালাইসিস করে হয়তো ঠিক না, বাট চার্ট দেখে দাম কিন্তু বেড়ে গিয়েছিল। তাহলে এইখান থেকে আপনার 3 ধরনের ঘটনাই ঘটেছিল। যদি আপনি একটু লঙ্গার টাইম ফ্রেম ধরেন, যে দাম কিছুটা নিচে নেমে আসছিল নিউজ ঘটনার আগেই, মার্কেট কিছুটা কনসোলিডেট করেছিল, দাম অপরিবর্তিত ছিল, কিন্তু তারপরে কিছুটা উপরের দিকে এসেছিল। কিন্তু তার পিছনের ঘটনাটা এখন আপনাদের ক্লিয়ার যে মার্কেট এখানে ম্যানিপুলেট করছিল মিনস যারা এখানে সেল ট্রেডার ছিল তারা আগের ঘটনা যখন চিন্তা করেছিল যে আচ্ছা এখানে তো বড় ধরনের সেল হতে পারে, এখানে কিন্তু সেল ট্র্যাপের মধ্যে পড়ে গিয়েছিল। কারণ যখন মেজর দুটো নিউজ বেরোলো, তারপরে যখন মার্কেট নিচের দিকে গেল না, তখন কি হলো, মার্কেটের উপরের দিকে প্রেশারটা বেড়ে গেল। তাহলে তখন আবার তো বায়াররা মনে করলো কি যে ওকে এখন আমরা তাহলে বাই নিতে পারি, কারণ এটা একটা স্ট্রং সাপোর্ট হিসেবে কাজ করছে। তারপরে উপরের দিকে যখন উঠে শুরু করলো, তখন বায়াররাও ট্র্যাপে পড়ে গেল। তাহলে 2 ধরনের ট্র্যাপ ক্রিয়েট হলো, বিয়ার ট্র্যাপও হলো, বুলিশ ট্র্যাপও হলো। তারপরে যখন আবার নিচের দিকে এসে ঘোরাঘুরি করছে, তখন আপনারা হয়তো মনে করছেন ধুর এই আগের নিউজগুলো কোনো ইফেক্টই নাই, ওগুলো ভুয়া নিউজ ছিল। কিন্তু আসলে তা না, তার ইফেক্ট কিন্তু এখানে ধরে রেখেছিল, তার মধ্যে পুঞ্জীবিত হয়েছিল। তারপরে কি হলো, যখন সেটা ব্রেকআউট করলো তখন সে স্ট্রং ভাবে নিচের দিকে ব্রেক করে চলে গেল। তাহলে এইটাই হলো মূলত আপনার ফান্ডামেন্টাল বা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস করা। আর আপনার প্যাটার্নটা এইভাবে হতে হবে যে কোনো একটা নিউজ যখন আপনার সামনে আসবে, তখন আপনারা দেখবেন যে এর আগে এই মার্কেটের নিউজ কি ছিল। আমি এখানে বিটকয়েনে দেখাচ্ছি, বিটকয়েনের ক্ষেত্রে এই জন্য বলছি কারণ অনেকে বিটকয়েনে এই জায়গাটায় আপনারা ট্রেড নিয়েছিলেন, আপনারা এই সেন্টিমেন্টের সাথে পরিচিত হবেন। বাট
কারেন্সিতেও কিন্তু সেম ধরনের ঘটনা ঘটে, যা আমি পরবর্তীতে আলোচনা করবো। এখানে জাস্ট আপনাদের একটা এক্সাম্পল দিলাম, যাতে পরবর্তীতে আমি যখন আপনাদেরকে আবার কোয়েশ্চেন দিব, যেরকম কোয়েশ্চেন আমি আগেরবার দিয়েছিলাম, আপনারা ডিসকাস করার চেষ্টা করবেন। নট অনলি চার্ট দেখি যে দাম কমে গেছিল, দাম কমে যাওয়ার পিছনেও কি কারণটা হতে পারতো। সো 3 দিক থেকে আমরা আলোচনা করব। আমরা দাম কমে নিয়ে আলোচনা করব, দাম অপরিবর্তিত থাকা নিয়েও আলোচনা করব, এবং দাম বেড়ে নেওয়া নিয়ে আলোচনা করব, বেড়ে যাওয়া নিয়ে আলোচনা করব। তাহলে হবে কি, ইন ফিউচারে যখন আমাদের অ্যানালাইসিস করতে সুবিধা হবে, মানে ফিউচারে যখন আমরা সেম নিউজ অ্যানালাইসিস করবো, ফর এক্সাম্পল মনে করেন এফওএমসি বা এনএফপি নিউজ বা রেট চেঞ্জের ঘটনাগুলো যখন আমি আলোচনা করব, তখন দেখা যাবে যে আমরা আগের ঘটনাগুলো অ্যানালাইসিস করে বের করার চেষ্টা করব যে সবসময় কি একই ধরনের ঘটনা ঘটে, নাকি মাঝে মাঝে আমাদের সাথে কিছুটা গেম খেলার চেষ্টা করা হয়ে থাকে। এই গেম খেলা ধরাটাই হলো আপনার মার্কেট মেকাররা কি করছে। আপনি কখনোই মার্কেট মেকারকে বিট করতে পারবেন না, কারণ মার্কেট মেকাররা আপনার থেকে বেশি ইনফরমেশন পাবে। তাদের কাছে আপনার চেয়ে বড় বড় টেকনোলজি থাকবে, তাদের কাছে বড় বড় ইনফরমেশন থাকবে, কিন্তু মার্কেট মেকাররা যেদিকে ডিসিশন নিচ্ছে, যেমন ধরেন এইখানে মার্কেট মেকাররা কি ধরনের ডিসিশন নিচ্ছিল, আপনি যদি কিছুই না জানেন, এখানে কিন্তু আপনি ইজিলি টেকনিক্যাল অ্যানালাইসিস থেকে বলতে পারেন যে যেহেতু এখানে দাম নিচের দিকে আস্তে আস্তে ওয়েজ প্যাটার্ন ক্রিয়েট করছিল, তার মানে এটা প্রবাবিলিটি হলো নিচের দিকে যাওয়ার সম্ভাবনাটাই বেশি। এটা একটা সম্ভাবনা যেরকম পেলেন। 2 নম্বর একটা সম্ভাবনা পেলেন যে হ্যাঁ, এখন এখানে ব্রেকআউট হতে পারে, কারণ এখানে শক্তি পুঞ্জীভূত হচ্ছে। তাহলে এই দুটা ইনফরমেশন আপনার কাছে যদি থাকে, এবং মনে করেন আপনি এরকম একটা চার্টে এরকম একটা জায়গায় পৌঁছালেন, তাহলে আপনি কি করতে পারেন, ট্রেন্ড লাইনে একটা ট্রেড নিতে পারেন। এখানে আপনি যখন দেখলেন যে এখানে প্যারালাল বার ক্রিয়েট হলো, অর্থাৎ বুলিশ একটা বার এবং বেয়ারিশ একটা বার এরকম ক্রিয়েট হলো, তখন কিন্তু আপনি এই জায়গাটাতে ঠিক করতে পারেন প্রাইসটা এখন হয়তো নিচে নামতে পারে, নামবেই, তার কোনো গ্যারান্টি নেই। বা আপনি মনে করেন সবসময় ঠিক করে রাখলেন যে ট্রেড লাইনে কাছাকাছি আসলেই আমি সেখান থেকে সেল ট্রেড নেবো, এবং আপনি দেখেন এখানে এত সুন্দরভাবে আপনি টেকনিক্যাল অ্যানালাইসিস যদি ফলো করতেন এবং ধৈর্য ধরে রাখতেন, এবং আপনার মাথায় যদি এটা থাকতো যে আগের নিউজগুলো ইফেক্ট পড়ে নাই, তার মানে আমার শক্তি সঞ্চার হয়ে আছে, তাহলে এখান থেকে আপনি একটা সেল ট্রেড ব্রেকআউট সেল ট্রেড নিয়ে বের হয়ে আসতে পারেন। এখন আপনাকে একটা লাস্ট পয়েন্ট এখানে ডিসকাস করে আমি এটা শেষ করছি, সেটা হলো আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন যে কতটুকু টেক প্রফিট দিব, কতটুকু সেল দিব, বা কি স্ট্র্যাটেজি ফলো করবো, একটা ডিজিট স্ট্র্যাটেজি দেন। আমি এখানে ক্লিয়ার ভাবে বলে নিচ্ছি আপনাদেরকে যে আমি আপনাদেরকে ট্রেড করা শিখাবো, আপনি আপনাদেরকে ট্রেড স্ট্র্যাটেজি ডেভেলপ করা শিখাবো, রেদার দেন আপনাকে আমি একটা ব্লাইন্ড বলে দিলাম এখানে বাই করো, এখানে সেল করো। তাহলে হবে কি, আপনি ব্লাইন্ডলি আমাকে ফলো করবেন, এবং কোনো ট্রেডারকে ব্লাইন্ডলি ফলো করে আপনারা সাকসেসফুল হতে পারবেন না। আমি যে পরিমাণ টিপি দিই বা স্টপ লস দিই, আমার মানি ম্যানেজমেন্ট যে টাইপের, আপনার মানি ম্যানেজমেন্ট কখনোই সেই টাইপের হবে না। আমি যে পরিমাণ রিস্ক নিতে পারি, আপনি হয়তো সেই পরিমাণ রিস্ক নিতে পারবেন না। এই জন্য স্ট্র্যাটেজি বেসিক ফর্মুলা তৈরি করা আপনাদেরকে আমি শেখানোর চেষ্টা করছি, যে কি করে টেকনিক্যাল অ্যানালাইসিস করে আপনি ডাইভারজেন্স ধরতে পারেন। যদি ক্রসওভার প্যাটার্ন দেখে আপনাকে দেখতে হবে যে মুভিং এভারেজ ক্রসওভার কখন ভালোভাবে কাজ করে, এই নিয়ে ভিডিও বানিয়েছি, আপনারা যারা দেখেন এগুলো দেখতে পারেন। কিংবা মার্কেটে যখন নিউজের ডাইভারজেন্স ক্রিয়েট হতে পারে, যখন আপনি দেখতে পাচ্ছেন যে মার্কেটে নিউজের ইম্প্যাক্টটা নিচের দিকে যাওয়ার কথা ছিল কিন্তু নিচের দিকে যাচ্ছে না, তার মানে সাপোর্টটা স্ট্রংভাবে কাজ করছে এবং মার্কেটে ডাইভারজেন্স ক্রিয়েট হচ্ছে, তাহলে হয়তো সেটা কিছু উপরের দিকে উঠেও যেতে পারে। কিন্তু আবার যখন নিচে নেমে আসলো, আমাকে মার্কেট বুঝাই দিল যে না, আমি স্ট্রংলি বুলিশ ট্রেন্ডে নাই, আমি কনফিউজড হয়ে আছি, মার্কেট অ্যাকুমুলেট হচ্ছে, মার্কেট ব্রেকআউট করবে। তো এই জিনিসগুলো জানাটাই হলো আপনার ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো যারা কিছুদিন ট্রেড করে, আমি আপনাদেরকে একটা ভিডিওতে দেখিয়েছিলাম, বা আমি পরবর্তীতে আরো আলোচনা করব, যে ট্রেডারদের একটা লাইফ সাইকেল থাকে। যারা নতুন ট্রেডার তারা খুঁজবেন একটা স্ট্র্যাটেজি দেন, তারা খুঁজবেন কতটুকু স্টপ লস দিব, কোন টাইম ফ্রেম ফলো করবো। আর যারা 3-4 বছর থেকে গেছেন, আমি জানি আমার ভিডিও যারা দেখছেন এরকম অনেক ট্রেডার আমাকে মেসেজ করেছে যে আমি 3-4-5 বছর ধরে ট্রেড করছি, কিন্তু আমি সফল হতে পারছি না, বা টিকে থাকতে পারছি না, বা আমার জন্য খুবই টাইট আমার এখান থেকে প্রফিট বেরোচ্ছে। তাদের কারণটা হলো তারা এই হিডেন জিনিসগুলা আপনাদেরকে ধরা শিখতে হবে, কারণ মার্কেট এত সহজ না। এই চার্ট আপনিও দেখছেন, এই চার্ট ওয়াল স্ট্রিটে যারা ট্রেড করে তারাও দেখছেন, তাহলে আপনার এবং তাদের মধ্যে একটা ডিফারেন্স রয়েছে। তারা 20-25 বছর ধরে ট্রেড করছে, তারা দেখে 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 অভ্যস্ত হয়ে পড়েছে। আপনাকেও সেম কাজটা করতে হবে। এখন আপনার হাতে যেহেতু এরকম নাই, টাইম মেশিন নাই যে আপনি 1990 সালে গিয়ে দেখবেন যে মার্কেটে কি রিয়াক্ট হচ্ছিল, কিন্তু আপনার কাছে তো চার্ট রয়েছে। আপনি হিস্টোরিক্যাল চার্ট দেখেন, আপনি চার্ট বের করে পিছনের দিকে যান, এরকম করে ঘটনা অ্যানালাইসিস করেন। আমি যেভাবে আপনাদেরকে দেখালাম যে আপনি একটা মেজর নিউজ খুঁজে বের করেন, মনে করেন ফর এক্সাম্পল আপনি জাস্ট এনএফপি নিউজগুলো বের করতে থাকেন। প্রতি মাসে আপনি জানেন কবে এনএফপি নিউজ বের হয়, এবং আপনি জানেন যে ফরেস্ট ফ্যাক্টরিতে মেজর নিউজগুলো কোথায় কোথায় কখন কখন বের হচ্ছে। ওই নিউজগুলোর টাইমে আপনি যান, যে চার্টটাকে দেখেন, দেখে এটা অ্যানালাইসিস করেন, তাহলে আপনি দেখতে পাবেন যে টেকনিক্যালের সাথে সাথে আপনার ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টালের আপনার সিক্স সেন্সটা গ্রো হচ্ছে। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস শেখার জন্য বা সেন্টিমেন্টাল অ্যানালাইসিস শেখার জন্য কোনো শর্টকাট নাই।
টেকনিক্যাল অ্যানালিসিস তাও শেখার কিছুটা শর্টকাট আছে। আপনি চার্টে ড্র করতে পারেন, এই প্যাটার্ন ক্রিয়েট করতে পারেন, প্রাইস অ্যাকশন শিখতে পারেন, টেকনিক্যাল ইন্ডিকেটর ইউজ করতে পারেন, বা ফান্ডামেন্টালি আপনি শুধু কিছু ফান্ডামেন্টাল নিউজ হয়তো পাচ্ছেন, কিন্তু তার ইম্প্যাক্ট মার্কেটে কী পড়বে এটা জানার জন্য ডেফিনেটলি আপনাকে মার্কেটের স্পেকুলেশনের দিকে নজর দিতে হবে। আপনি নজর রাখতে হবে মার্কেটের উপরে এবং দেখতে হবে যে কীভাবে কাজ করছে। সেম হলো সেন্টিমেন্ট। এবং আপনাদেরকে আমি ফার্স্টই বলেছি শুধু টেকনিক্যাল দেখলে হবে না, শুধু ফান্ডামেন্টাল বা সেন্টিমেন্টাল দেখলে হবে না, আপনাকে তিনটার সংমিশ্রণেই আগাতে হবে। ঠিক এখানে যেরকম করে আপনাদেরকে দেখালাম। ইন ফিউচারে আমি আপনাদেরকে আবার এরকম করে প্রশ্ন দিয়ে বোঝানোর চেষ্টা করব, একটা নিউজ ঘটনা হয়তো তুলে ধরবো, আবার আমরা ডিসকাশন করে আবার আমি এরকম একটা ভিডিও বানাবো, যাতে আপনাদের হয়তো আমার মতামতের সাথে আপনাদের মতামতটা মিলিয়ে দেখতে পারেন। ঠিক আছে? তো এইভাবেই আমরা শিখতে পারবো না। তাছাড়া আমরা ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস কোনো ডাটা দিয়ে শিখতে পারবো না, কারণ ডাটা সবাই পাচ্ছে, কিন্তু ওই ডাটার ইফেক্টটা কী তা সেটা জানতে হলে আমাদেরকে এই কাজটা করতে হবে। আশা করি নেক্সটবার যখন আমি আবার কোয়েশ্চেন পোস্ট করবো ফেসবুকে, আপনারা সেটাতে আরও ইন্টারেক্টিভভাবে অ্যান্সার দিবেন। শুধু ক কিংবা খ বা গ না দিয়ে আপনারা জাস্ট একটা ডিসকাশন করতে পারেন সুন্দরভাবে, যেরকম করে অনেক ভাই ডিসকাশন করে, আমার খুব ভালো লেগেছে। আপনারা এত কষ্ট করে এত লাইন লিখেছেন। সো এগুলো যদি লিখেন তাহলে হবে কি, আপনি একটা মতামত প্রকাশ করলেন, এবং আমি এটাও আপনাদেরকে ইন্সপায়ার করবো, আপনারা তার কাউন্টার লজিকও দেন যে না আমার মনে হচ্ছে না যেভাবে নিচে আসবে। ইভেন আপনারা আমার ভিডিওতেও বলতে পারেন যে আমার মনে হচ্ছিল যে না এরকম আপনি যেটা বললেন সেটা হয়তো এরকম না, কারণ আমি যেটা বলছি সেটা 100% ঠিক তাও না, আপনাদের ভিউ আমার ভিউ নাও মিলতে পারে। এটাই তো ফান্ডামেন্টাল, এটাই তো সেন্টিমেন্ট। মার্কেট সেন্টিমেন্ট তো এইভাবেই কাজ করে, না তো সবাই একই দিকে ট্রেড বসাতো, মার্কেট শুধু একদিকে চলাচল করতো। এটা তো রেলগাড়ি না যে একটা সোজা পথে চলা শুরু করেছে। সো এইভাবে আপনারা যদি ইন্টারেক্টিভ হন তাহলে আমি হয়তো এই সিরিজটাকে আরও দীর্ঘায়িত করতে পারি, আরও ধরনের কোয়েশ্চেন দিয়ে আপনাদেরকে জিজ্ঞাসা করতে পারি, আমরা ডিসকাশন করতে পারি, এবং লাস্টে গিয়ে আমি এরকম আমার একটা সামারাইজ ভিডিও বানাতে পারি, যাতে হয়তো বা আপনাদের একটু হলে উপকার হবে। তো ভিডিওটা আপনাদের উপকার হলো কিনা আমাকে জানায়, না আমি বুঝবো না যে এটা বানানো ঠিক হবে কি হবে না। এছাড়াও আমি খুব সিম্পল ব্যাপার নিয়েও আলোচনা করব, কারণ আমি দেখতে পাচ্ছি যে অনেকে আছেন যারা নতুন ট্রেড করা শুরু করেছেন, তারা আমাকে জিজ্ঞাসা করছেন যে অ্যাকাউন্ট কীভাবে খুলবো বা কোন ব্রোকার ভালো হবে। তো আমি এগুলো নিয়েও ভিডিও বানানোর চেষ্টা করব, এবং তার সাথে সাথে আমি অ্যাডভান্স লেভেলের জিনিসপত্র তো অবশ্যই দিব। আমার মেন উদ্দেশ্য হলো আপনাদেরকে অ্যাডভান্স লেভেলে পৌঁছানো, অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত পৌঁছায় দেওয়া, যাতে আপনারা নিজেদেরকে ডেভেলপ করে অ্যাডভান্স লেভেলে নিয়ে যেতে পারেন। আর নতুন যারা ট্রেডার আছেন তারা ফার্স্ট থেকে ভিডিও দেখতে থাকেন, কারণ আমি এমনভাবেই তৈরি করছি যাতে আপনারা জিরো লেভেলে থাকলেও যাতে আপনারা এই লেভেল পর্যন্ত আসতে পারেন। কারণ আমি এতক্ষণ যে আলোচনাগুলো করলাম, আপনারা যদি আমার আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে ডেফিনেটলি এই ভিডিওগুলো আপনার কাছে মনে হবে যে আপনার সবকিছু আপনার মাথার উপর দিয়ে গেল। এই জন্য আমি বলবো যে আপনারা পূর্ববর্তী ভিডিওগুলো আগে দেখেন, তারপরে এই ভিডিওতে আসলে আপনাদের জন্য বুঝতে সুবিধা হবে। তো এই ছিল আজকে ফান্ডামেন্টাল এবং সেন্টিমেন্টাল অ্যানালাইসিস নিয়ে আমাদের ডিসকাশন। আমি আবার আপনাদেরকে, যেহেতু রোজা শুরু হয়ে গেছে, আমার জন্য সবাই দোয়া করবেন, আর আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবেন, এবং আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এই ক্রিটিক্যাল একটা পিরিয়ডে। বরাবরের মতো এইভাবেই শেষ করছি, যেহেতু এখনও কোভিড-19 ইফেক্ট বাংলাদেশ থেকে বা এই ওয়ার্ল্ড থেকে যায় নাই। আপনারা যে যার ঘরে থাকবেন, সেফটি মেনে চলবেন, এবং চেষ্টা করবেন যাতে আপনারা সুস্থ থাকেন এবং আপনার পরিবেশের সবাইকে সুস্থ রাখতে পারেন। আজকে এই পর্যন্ত। আপনারা কমেন্ট করবেন, আপনারা মতামত জানাবেন, পজিটিভ নেগেটিভ যাই হোক, আমি 2 প্রকার কমেন্টই আমার কাছে ভালো লাগে। এবং আপনারা ফেসবুকে আমার সাথে অ্যাড হয়ে যেতে পারেন, আমি লিঙ্ক নিচে দিয়ে দিব, তাহলে আমরা ডিসকাশন করতে পারবো। ইন ফিউচারে আমি হয়তো শুধু ফান্ডামেন্টাল না, টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়েও আপনাদের সাথে ডিসকাস করার চেষ্টা করব। তাহলে আজকে এই পর্যন্ত। ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকবেন।